অসহনীয় তাপমাত্রায় নাকাল জনজীবন, কনক্রিট নয় সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ। তীব্র গরমে ফল ও ফসলে নেতিবাচক প্রভাব, হিট স্ট্রোক আতঙ্কে দিনে কাজ করছেন না শ্রমিকরা। এবং নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। অসহনীয় এই তাপমাত্রা নিয়ন্ত্রণে কনক্রিটের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ের পাশাপাশি প্রয়োজন জরুরি রাজনৈতিক সদিচ্ছাও। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দিচ্ছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। দেশে প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহের মাত্রা ও ব্যাপ্তি। রাজধানী ঢাকা সহ পুরো দেশ যেন পরিণত হয়েছে হিট আইল্যান্ডে। আগামী কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির এমন প্রবণতা অব্যাহত থাকবে। তাপদাহের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যেমন কমে আসবে, তেমনি সবসময় অনুভূত হবে তীব্র গরম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন যতটা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী অপরিকল্পিত নগরায়ন, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। পরিবেশকে গুরুত্ব না দিয়ে অপরিকল্পিত উন্নয়ন করায় সে উন্নয়ন এখন দুর্যোগের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন তারা। তাপমাত্রা বাড়াকে দুর্যোগ ঘোষণা দিয়ে শিগগিরই অগ্রাধিকারের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ পরিবেশবাদীদের। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় যেটি রয়েছে আমাদের, এটিকে এখন দুর্যোগ হিসেবেই দেখছে না। আপনি চিন্তা করে দেখুন, এপ্রিল মাসে এখন যে অবস্থা, আগামী মে মাসে কিন্তু 17 দিন পয়েন্ট আউট করা আছে যে হিট ওয়েভ কিন্তু আরও বাড়বে। তার মানে হিট ওয়েভ বাড়লে কী হবে? আপনার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষগুলো। কিন্তু আমরা চাই একটা সুন্দর অ্যাকশন প্ল্যান এই বছরকে ধরে আগামী বছরগুলোতে, কারণ এটা হিট ওয়েভ বাড়বে, প্রতিনিয়তই বাড়বে, কারণ আনপ্ল্যান্ড সমস্ত কিছু হচ্ছে, কার কোনো তোয়াক্কা নেই। রাজুকে চোখের সামনে যে সমস্ত বিল্ডিংগুলো করা হচ্ছে, সে সমস্ত বিল্ডিং আপন মনে তৈরি করা হচ্ছে। একটা গ্রিন টেকনোলজি যে ইউজ করে এটা করতে হবে, বারবার বলা হচ্ছে, এটা নীতিগত পলিসির জায়গায় কেন লেখা হবে না? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্স, ভিয়েতনাম সহ বিশ্বের উন্নত দেশগুলো এখন ইট কংক্রিটের বাড়ি নির্মাণ থেকে সরে এসে মাটি ও কাঠের বাড়ি তৈরির দিকে ঝুঁকছে। এসি ফ্যানের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে শীতাতপ নিয়ন্ত্রিত থাকে সেসব বাড়ি। আমার খুব দাহ হয় যে ওদেরকে আমি দেখেছি, ওদের বিভিন্ন শহরে, প্রত্যেকটা শহরে যতটুকু জায়গা পেয়েছে, এক চিলতে জায়গা পেয়েছে, ওরা গাছ লাগিয়ে ফেলছে, ওদের নদীটা পরিষ্কার করে ফেলছে, ওখানে মানুষ যেতে। আমাদের সম্পদের স্বল্পতা আছে, এটা সত্যি, কিন্তু সেটাও তো সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। বাতাসকে যাওয়ার রাস্তা দিচ্ছেন না। পানিকে, আমি পানি শোষণ করছি, আমি আশেপাশে ঢাকার সব জায়গাতে পানি নিয়ে আসছি, কিন্তু ঢাকা শহরের যে দাবি, যে তার যে ভূমিটা ছিল, তাকে পুরো কংক্রিটে ঢেকে ফেলছি। তার কি পানি শোষণ করার দাবি নাই? তাকে শোষণ করতে দেন। তাপদাহ কমাতে অবকাঠামো নির্মাণে সবুজ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নির্বিচারে কংক্রিট ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক বা সবুজ ইট, পাহাড় ধস কিংবা বাঁধ রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। ঘাসটা নিজেই মাটিটাকে ধরে রাখে, সেটাই স্লোপটাকে স্টেবিলাইজ করে। এখন ধরেন আমার একটা রাস্তা হলো 10 কিলোমিটার পাহাড়ের মধ্যে দিয়ে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমাকে কনক্রিটে দিতে হবে, কিছু কিছু জায়গা আছে আমাকে স্ট্রাকচার সলিউশন দিতে হবে। হয়তো দেখা যাবে তার মধ্যে আমার হয়তো 2 কিলোমিটার বা 5 কিলোমিটার, আমার ওটা দরকারই নেই। তাহলে ওখানে যদি আমি মনে করেন সেটা সবুজ প্রযুক্তি ব্যবহার করি, তাহলে আমার কি হলো? তাহলে আমার প্রযুক্তিটাও কম খরচের হলো, সেটা পরিবেশ বান্ধব হলো, উল্টা আমি অক্সিজেন পেলাম। তাহলে এই সমন্বয়গুলোকে আমাদেরকে কিন্তু ব্যাপকভাবে বাড়াতে হবে। পাশাপাশি নদ নদী, পুকুর, লেক, পার্ক সহ বিভিন্ন সম্পদের সুষ্ঠু ব্যবহার জরুরি উল্লেখ করে শহর থেকে গ্রামের প্রতিটি ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে তীব্র তাপদাহের মধ্যে আজ খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবারও খোলা রাখার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন তারা। ঈদের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়, কিন্তু তাপপ্রবাহ আরও কমেনি, বরং মৃদু থেকে অতি তীব্র ধরনের তাপদাহ আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক শিফটের স্কুল সকাল 8টা থেকে 11:30 এবং 2 শিফটের স্কুল সকাল 8টা থেকে 9:30 এবং 10:45 থেকে 11:30 পর্যন্ত চালানোর সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রণালয়। এই গরমে এই যে স্কুল না খোলাই ভালো হবে, কারণ এতে অনেকে হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। তারপরে যে সামনে পরীক্ষা, এই জন্য একটু আমাদের সুস্থ থাকা দরকার রয়েছে। আরও কয়েকদিন পরে যখন পরিস্থিতিটা যদি একটু সামাল দেওয়া যেত তখন খুললে এই স্কুলটা আমাদের জন্য ভালো হতো আর কি। তাপ দাপার জন্য আপনার যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখছে, এটা যতদিন রাখছিল ঠিক ছিল, কিন্তু এইভাবে যদি চলতে থাকে এইভাবে বন্ধ রাখা ঠিক হবে না। আগে বাচ্চার সুস্থতা, বুঝছেন, যদি সুস্থই না থাকে তাহলে পড়াশোনা করে কি করবে। সারা দেশে তাপদাহের প্রভাব পড়েছে ফল ফসলেও। হিট স্ট্রোকের ভয়ে দিনে কাজ করছেন না শ্রমিকরা। রাতে গরম কম থাকায় ধান কাটছে অনেকে। আমলিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ায় ফলন নিয়ে চিন্তিত বাগান মালিকরা। শরীয়তপুর ও মেহেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। শরীয়তপুরের প্রধান ফসল হলো ইরি বোরো। এরই মধ্যে বেশিরভাগ ক্ষেতের ধান পেকে গেছে। সদর উপজেলার চরকাশাভো গ্রামের আজিজুল হক শিকদার এবছর প্রায় 10 একর জমিতে ইরি বোরো আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো, তবে শ্রমিক সংকটের ধান নিয়ে বিপাকে পড়েছেন। গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকের ভয়ে দিনের বেলায় কাজ করতে রাজি হচ্ছেন না শ্রমিকরা। গরম কিছুটা কম থাকায় রাতে ধান কাটছে শ্রমিকরা। ধান কাটতেছি দিনের বেলা, মনে করেন যে রোদ্র, এর ভিতরে পরিশ্রম হয়, ঘাম পড়তে পড়তে মানুষ স্টক করে অনেকে মারাও যায়, বুঝলেন। আমাদের এলাকায় বহুত মানুষ স্টক করছে। স্বাস্থ্য ঝুঁকিতে না গিয়ে নিরাপদ উপায়ে ক্ষেতের ধান সংগ্রহের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা। পানীয় জাতীয় খাবার বা স্যালাইন খাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি, এবং যতটা পারবে যে কিছুক্ষণ পরপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরপর যেন অন্তত একটু গাছের ছায়া বা যে কোনো ছায়া জায়গায় যেন তারা একটু রেস্ট নিতে পারে। তীব্র তাপদাহে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। ফল ফসলেও পড়েছে তাপদাহের প্রভাব। আম, লিচুর গুটি শুকিয়ে ঝরে যাওয়ায় চিন্তিত বাগান মালিকরা। কৃষি বিভাগের পরামর্শে গাছের গোড়ায় সেচ ও পানি স্প্রে করেও রক্ষা করা যাচ্ছে না আম, লিচুর গুটি। মোকল কম এসেছিল, তারপরে যা এসেছিল মেঘাটা পানি হইলে খরান অতিরিক্ত তাপের জন্য সব কেটে গেল। আমাদের মেহেরপুর জেলার 10% আম আছে, আম তাপমাত্রা কেটে গেছে। 100%-এর ভিতরে লিচু আপনার 50% কেটে গেছে। তীব্র তাপদাহ থেকে আম, লিচুর গুটি রক্ষা করতে বাগান মালিকদের গাছের গোড়ায় রিং করে সেচ দিতে বলা হচ্ছে। সেই সাথে গাছে পানি স্প্রে করারও পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদেরকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে রিং আকারে গাছের গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি, এবং সময় হলে ফুড পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি। মেহেরপুরে এবার 2370 হেক্টর আমের বাগান রয়েছে। লিচুর বাগান 690 হেক্টর জমিতে। মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, আম্রপালি সহ নানা জাতের আমের কদর রয়েছে দেশ জুড়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। টি-20 সিরিজ প্রসঙ্গ। 5 ম্যাচ নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে বাংলাদেশকে হালকাভাবে দেখছে না ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে হারের স্মৃতি ভুলে বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে মুখিয়ে জ্যোতিবাহিনী। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। অক্টোবরে শর্টার ফরম্যাটে মেয়েদের বিশ্বকাপ আয়োজক এবার বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হন্যে হচ্ছে হেভিওয়েটরা। সেই তালিকায় অস্ট্রেলিয়ার পরে যুক্ত হয়েছে ভারত। গেল বছরের মাঝামাঝিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ভারত। সেবার হারমানপ্রীত কৌরের দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করে টাইগার্সরা। ওয়ানডের পর টি-20তেও করেছিল ড্র। গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভালো হয়নি বাংলাদেশের। সামনে বিশ্বকাপ, ছন্দে ফেরার পাশাপাশি ভারতের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিচ্ছে টাইগার্সরা। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে ভারতীয় অধিনায়কের অসন্তুষ্টিতে গেল সিরিজের শেষটা হয়েছিল তিক্ততায়। সমালোচনা ছড়িয়েছিল আন্তর্জাতিক মিডিয়ায়, তবে সেসব নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগী বাংলাদেশ। আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেইনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। এদিকে শক্তির বিচারে এগিয়ে থাকলেও এই কন্ডিশনে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত। As a great opportunity because as World Cup is very important and this situation is our ideal situation for us to get used to. মাঠের খেলায় সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় তারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নারায়ণগঞ্জে 100 বছরের পুরনো হাঁসের হাট, কম দামে দেশি হাঁস মেলায় খুশি ক্রেতারা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। চৌকস মেধাবী এ সেনা কর্মকর্তা ৯ নম্বর সেক্টর থেকে অংশ নিয়েছিলেন বাঙালির মুক্তি সংগ্রামে। দর্শক, বন্দিদশা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই বীর সেনার আদ্যপান্ত তুলে ধরেছেন প্রণব চক্রবর্তী। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়েও সরকার গঠন করতে পারলেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক বন্দি দশায় কাটছে জাতির পিতার সময়। এমন এক ক্রান্তিকালে ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল। বাবার জেল জীবন আর রাজনৈতিক ডামাডোলের মধ্যেও লেখাপড়ায় মনোযোগী ছিলেন তিনি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পাশ করেন মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঢাকা কলেজ হতে। ছিলেন সংস্কৃতিপ্রেমী ও সফল ক্রীড়াবিদ। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও ছিলেন গৃহবন্দী। রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়া শেখ জামাল পাক সেনাদের চোখ ফাঁকি দিয়ে ধানমন্ডি থেকে পালিয়ে যান ভারতের আগরতলায়। যোগ দেন মুজিব বাহিনীতে। প্রশিক্ষণ শেষে ফিরে আসেন যুদ্ধের মাঠে। ৯ নম্বর সেক্টরে যোগ দিয়ে দেশ মাতৃকা রক্ষায় প্রাণপণ লড়ে যান শেখ জামাল। স্বাধীনতার পর কমিশন পেয়ে সেনাবাহিনীতে প্রথম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন। জাতির পিতার নির্দেশে বিধ্বস্ত দেশ গড়তে অন্যদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। ব্যক্তিজীবনে শেখ জামাল ছিলেন সাদামাটা এবং অত্যন্ত সরল। খেলাধুলার উন্নয়নে রেখেছেন বিশেষ ভূমিকা। ১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেন শেখ জামাল। ওই রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। ১৫ আগস্ট কাল রাতে ঘাতকের বুলেটে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামাল। বাংলাদেশ হারায় দেশপ্রেমী মেধাবী এক তরুণকে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে জমজমাট ১০০ বছরের পুরনো হাঁসের হাট, কম দামে পছন্দের হাঁস মেলায় ক্রেতাদের মাঝে চাহিদা বেড়েই চলেছে। সাপ্তাহিক এই হাটে দিনে বিক্রি হয় প্রায় অর্ধ কোটি টাকার হাঁস। নারায়ণগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দার প্রতি বৃহস্পতিবার বসে হাঁসের হাট। জিনডিং, পিকিং, রানার, রাজহাঁস সহ দেশি বিদেশি নানা প্রজাতির হাঁসে মাসে বাণিজ্য হয় অন্তত ২ কোটি টাকার, আর শীতে বিক্রি দাঁড়ায় দিনে প্রায় অর্ধ কোটি টাকায়। বাড়িতে চাষ হওয়া হাঁস কম দামে মেলায় ভিড় করেন দূর দূরান্তের ক্রেতারা। আসেন বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরাও। শুধু মাংসের চাহিদা পূরণই নয়, লালন পালনের জন্য হাঁসের বাচ্চা সংগ্রহে আসেন অনেকে। কয়েক হাজার করে হাঁস নিয়ে আসেন চাষি খামারিরা। সন্ধ্যার মধ্যে বিক্রি হয়ে যায় সেগুলো। এই বাজারে আপনার নাগিনী পাওয়া যায়, দেশি হাঁস পাওয়া যায়, খাকি ক্যাম্বেল পাওয়া যায়, ইন্দোনেশিয়া হাঁস পাওয়া যায়।
সব ধরনের হাঁসই পাওয়া যায়। আমি রাজহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস বেচি, 3টে হাঁস 1500 বেচি। আমি 25 বছর ধরে এই হাটটা করি। আমি 3 বছর ধরে এই হাঁস মুরগি বেচে আমার সংসার চালাইতাছি আমি। বছর জুড়ে সস্তায় হাঁস মেলে এই হাটে। গ্রামীণ পরিবেশে পালিত হয়, স্বাদেও অনন্য। পাতি হাঁস কেনার জন্য আসছি, ছোট হাঁস, দেশি হাঁস যেগুলো সেগুলো। প্রতি বৃহস্পতিবার 50 লাখ টাকার হাঁস বিক্রি করে গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখছে হাটটি। 1986 সাল থেকে আমরা হাটের সাথে জড়িত, এখন পর্যন্ত আমরাই চালাচ্ছি। হাঁস পালনে খামারিদের কম সুদে ঋণ সহ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। মহিলা খামারিদেরকে আমরা তাদের উন্নয়নের জন্য এবং এই হাঁস পালন ব্যবস্থাপনা এবং উৎপাদন এবং বিজনেস প্ল্যান প্রিপারেশন এগুলোর উপরে আমরা বর্তমানে ট্রেনিং দিচ্ছি। আরেকটা বিষয় আমরা যেটা বলে থাকি, এখানে আমাদের একটা ডাক ফার্ম আছে। এই ডাক ফার্ম থেকে তুলনামূলকভাবে কম মূল্যে হাঁসের বাচ্চা নিয়ে তারা হাঁস পালন করে। নানা ধরনের কর্মসংস্থানে আরও অনেকেরই জীবন জীবিকারও উৎস হাঁসের হাটটি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসহনীয় তাপমাত্রায় নাকাল জনজীবন, কনক্রিট নয় সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ। তীব্র গরমে ফল ও ফসলের নেতিবাচক প্রভাব, হিটস্ট্রোক আতঙ্কে দিনে কাজ করছেন না শ্রমিকরা। এবং নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।